হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের অর্গানিক প্রো ম্যাক্সের ক্লাস শুরু হয়ে গেল। এর আগে আমাদের অর্গানিক প্রো 1.0 এবং অর্গানিক প্রো 2.0 এই দুটি প্রোগ্রামে আমরা অর্গানিক কেমিস্ট্রিটারে ঠিক এমন ভাবে পড়ানোর চেষ্টা করেছিলাম যেখানে তোমাদের পুরো কেমিস্ট্রিটা ঠিক অর্গানিক কেমিস্ট্রিতে এসে দেখা যায় যে পুরো কেমিস্ট্রি যতটুকু না কঠিন, এক অর্গানিক কেমিস্ট্রি তার থেকে আরো বেশি কঠিন। সো একাডেমিক শিক্ষার্থীরা তোমরা অনেকে বাদ দিয়ে দাও এই চ্যাপ্টারটা। বোর্ড এক্সামে যে বুঝতে পারো যে চ্যাপ্টারটা চ্যাপ্টার থেকে বেশ অনেকগুলো প্রশ্ন হয়। এমসিকিউতে তো প্রশ্ন স্কিপ করার কোনো সুযোগই নাই। আর অ্যাডমিশনে যে সেখানে তো আরো বেশি সমস্যা, কারণ এই চ্যাপ্টার থেকে অনেকগুলো প্রশ্ন হয়। তো যখন তোমার এই চ্যাপ্টার থেকে অনেকগুলো প্রশ্ন হয় এবং তুমি স্কিপ করতে পারো না, তার মানে শিক্ষার্থীরা মূলত ধরা খায় এই চ্যাপ্টারে এসে। তো আমরা তখন চিন্তা করলাম যে জৈব জগৎ চ্যাপ্টারটিকে আমরা এমন ভাবে পড়াবো যেন শিক্ষার্থীরা অন্যান্য চ্যাপ্টার ঠিক যেভাবে সহজভাবে বুঝতে পারে, অর্গানিক কেমিস্ট্রিটারও আমরা যেন ঠিক সেভাবে সহজভাবে বুঝাতে পারি। সো এই জন্যই যাত্রা শুরু করে অর্গানিক প্রো এই প্রোগ্রামটি। তো ধারাবাহিকতায় আমরা তৃতীয়বারের মতো অর্গানিক প্রো ম্যাক্সের ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা ইতোমধ্যে আর্কাইভের ক্লাস দেখেছো। সো হোপফুলি আরেকটা সুন্দর জার্নি হতে যাচ্ছে তোমাদের। অর্গানিক প্রো ম্যাক্সের প্রথম ক্লাসটিতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের এআর ভাইয়া। তো এই প্রোগ্রামটিতে আমরা প্রথম ক্লাসে জৈব পর্ব 1 বা লেকচার 1-এ আমরা আসলে কি কি পড়বো। লেকচার 1-এ মূলত পড়বো আমরা হচ্ছে একদম জৈব যৌগের ইতিহাস, জৈব যৌগ কিভাবে এসেছে, জৈব যৌগ আবিষ্কারের পেছনে কোন কোন বিজ্ঞানীর অবদান ছিল, জৈব যৌগ বলতে আসলে কি বোঝায়। ইভেন জৈব যৌগ এবং হাইড্রোকার্বন আমরা অনেকেই পেঁচিয়ে ফেলি। জৈব যৌগ এবং হাইড্রোকার্বন কি সেম জিনিস নাকি আলাদা জিনিস? তো এই সকল জিনিসপত্র আমরা আজকের ক্লাসে পড়ে ফেলার চেষ্টা করব। তো সবাই নোট খাতাটা নিয়ে একটু বসে যাও, ঝটপট বসে যাও, সবাই মিলে আমরা খুব দারুণ একটা লেকচার করব। ঠিক আছে? সো প্রথম ক্লাস, সবাই একটু পর টেবিলে যে বসো, নোট খাতাটা নিয়ে ফেলো। আমরা খুব সুন্দর একটা ক্লাস করব। ঠিক আছে? পেছনে কোন কোন বিজ্ঞানের অবদান ছিল? আমাদের সাথে অলরেডি তোমরা অনেকেই যুক্ত হয়ে গিয়েছো। সো আমরা আজকের লেকচারে মূলত কি কি পড়বো, চলো সেটা একটু আমরা দেখে নেই। আজকের লেকচারে আমরা মূলত পড়বো হচ্ছে অনেকগুলো ছোট ছোট জিনিসপত্র। আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, আমরা পড়বো হচ্ছে সংজ্ঞা পড়বো। হ্যাঁ, সংজ্ঞা বা ডেফিনেশন পড়বো। সংজ্ঞার সাথে আমরা ব্যতিক্রম জিনিসপত্রগুলো পড়বো। ব্যতিক্রম, কোথায় কোথায় ব্যতিক্রম রয়েছে। হ্যাঁ, এর সাথে আমরা চলে যাব হচ্ছে ইতিহাসে, জৈব যৌগ কিভাবে এসেছে, কোন কোন বিজ্ঞানী এটার পেছনে কাজ করেছে, ইতিহাস কোন কোন বিজ্ঞানী এটার পেছনে কাজ করেছে। তারপর জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন সেই জিনিসটা আমরা পড়বো। ঠিক আছে? জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন। হ্যাঁ, আমরা ফুলারিন নাম করে একটা স্পেশাল ক্যারেক্টার সম্পর্কে জানবো। তারপর আমরা জানবো হচ্ছে জৈব ও অজৈব যৌগের পার্থক্য, জৈব এবং অজৈব যৌগের পার্থক্য সম্পর্কে আমরা জেনে ফেলার চেষ্টা করব। তো মোরলেস এই টপিকগুলো আমরা আজকের ক্লাসে কভার করব। ঠিক আছে? যারা যুক্ত হচ্ছ, হোপফুলি সুন্দর একটা ক্লাস করতে যাচ্ছ। ওকে, সবাই একটু নোট খাতাটা নিয়ে বসো। ছোট ছোট টপিকগুলা, কিন্তু এই টপিকগুলো তোমার জৈব যৌগের ফাউন্ডেশন, জৈব যৌগের বেসিক ক্লিয়ার করতে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগ থেকে শুরু করব। ওকে, তো চলো আমরা দেরি না করে আমাদের আজকের ক্লাসে সবগুলো টপিক একটা একটা করে আমরা শুরু করে ফেলি। তো খুবই কালারফুল কিছু স্লাইড দেখবা তোমরা। কালারফুল স্লাইডে আমরা এটা পড়ার চেষ্টা করব। প্রথমে আসো জৈব রসায়ন। হ্যাঁ, যেটাকে আমরা আসলে জৈব যৌগ বলতে পারি। জৈব রসায়ন বা জৈব যৌগ, এই চ্যাপ্টারের নাম জৈব রসায়ন, কিন্তু চ্যাপ্টারের নাম কি হতে পারতো?
চ্যাপ্টারের নাম হতে পারতো জৈব যৌগ, চ্যাপ্টারের নাম হতে পারতো হাইড্রোকার্বন। হ্যাঁ, সবগুলোই কিন্তু একই সুতোয় বাঁধা। হ্যাঁ, হতে পারতো চ্যাপ্টারের নাম কি হতে পারতো, চ্যাপ্টারের নাম হতে পারতো, চ্যাপ্টারের নাম হতে পারতো জৈব যৌগ। হ্যাঁ, চ্যাপ্টারের নাম হতে পারতো জৈব যৌগ। কেন আমি তোমাদেরকে বলছি, হতে পারতো হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। দেখো প্রাচীনকালে আমরা যারা মুরব্বী আছি, প্রাচীনকালে আমরা এই চ্যাপ্টারটা যখন মোটা বইতে পড়েছি, সেই বইতে এই চ্যাপ্টারটার নাম ছিল হচ্ছে হাইড্রোকার্বন। বুঝতে পারছো? এই চ্যাপ্টারের নাম ছিল হচ্ছে হাইড্রোকার্বন। আমাদের কেমিস্ট্রি প্রথম পত্রে 17টা চ্যাপ্টার ছিল, কেমিস্ট্রি দ্বিতীয় পত্রে চ্যাপ্টার ছিল 12টা, এই টোটাল 29টা চ্যাপ্টার পড়তে হতো। সেখান থেকে তোমরা যারা এই যে জেনজি বা বাচ্চা, তোমাদের জন্য যেহেতু অনেক কষ্ট হয়ে যায় পড়াশোনা করা তোমাদের জন্য, এই জন্য সেই 29টা চ্যাপ্টার বাদ দিয়ে তোমাদের জন্য চ্যাপ্টার করা হলো মাত্র 10টা। তার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে জৈব রসায়ন। এবং আমরা যখন প্রাচীনকালে, আমরা যারা মুরব্বী আছি, আমরা যখন জৈব যৌগ চ্যাপ্টারটা পড়তাম, তখন জৈব যৌগ চ্যাপ্টারে অনেকগুলো ভাগ ছিল। যেমন জৈব রসায়ন একটা ছিল, অ্যালকোহল ফেনল ইথার একটা ছিল, অ্যালডিহাইড কিটোন একটা ছিল, বুঝতে পারছো, বেনজিন টলুইন একটা চ্যাপ্টার ছিল। এইভাবে করে অনেকগুলো চ্যাপ্টারের কম্বিনেশন ছিল হচ্ছে এই জৈব রসায়ন, প্রাচীনকালে আমাদের জন্য ছিল। আর তোমরা যারা এই যুগের বাচ্চা বাচ্চা পোলাপান, শিশু পোলাপান, তোমরা যারা, তোমাদের জন্য কি হয়েছে জানো, তোমাদের জন্য এই চ্যাপ্টারটাকে, হ্যাঁ, তোমাদের সুবিধার্থে তোমাদের এই চ্যাপ্টারটাতে আসলে ছোট ছোট, হ্যাঁ, ছোট ছোট অনেকগুলো ভাগে ভাগ না করে, অনেকগুলো ভাগে ভাগ না করে তোমাদের সুবিধার্থে যেটা করা হয়েছে যে হ্যাঁ, তোমাদের জন্য যাতে চ্যাপ্টারটা একটা চ্যাপ্টারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, একটা চ্যাপ্টারে যাতে সীমাবদ্ধ থাকে। ওকে, 10টাই 30টা সমান না, না না না, এরকম কিছু না। 10টাই 30টা সমান কেন হবে? ওকে, তো তখন এই চ্যাপ্টারের নাম ছিল হাইড্রোকার্বন। এখন কেন হাইড্রোকার্বন, কেন জৈব যৌগ, সেদিকে আমরা যাব। তার আগে জৈব রসায়ন চ্যাপ্টারটাতে আমরা আসলে অনেক ধরনের মিথ জানবো, অনেক মিথ জানবো। হ্যাঁ, ওকে, মিথ কিরকম দেখো, তোমাদেরকে বললাম যে CH4 এটা একটা জৈব যৌগ, ফাইন, তাই না? CH4 এটা একটা জৈব যৌগ। ওকে, তোমাদেরকে এবার যদি প্রশ্ন করা হয়, যে H2CO3 কার্বনিক অ্যাসিড, এটা তো তোমরা চিনো, এটা কি জৈব যৌগ নাকি অজৈব যৌগ? এটা কিন্তু আবার অজৈব যৌগ। দেখো, কার্বন এবং হাইড্রোজেন থাকলে আমরা জানি সেটা জৈব যৌগ, বাট কার্বন এবং হাইড্রোজেন আছে, এটা একটা অজৈব যৌগ। তাহলে ঘটনাটা কি হলো? দেখো, তাহলে ঘটনাটা কি হলো আমি তো বুঝতে পারলাম না। দেখো, CH4 এটা একটা জৈব যৌগ, বাট H2CO3 এটা একটা অজৈব যৌগ। তার মানে এর মধ্যে নিশ্চয়ই ঝামেলা আছে। হাইড্রোকার্বন বলতে আমরা বুঝি কার্বন এবং হাইড্রোজেন সম্বলিত যৌগ, তাই না? হাইড্রোজেন প্লাস কার্বন। জৈব যৌগ বলতেও মোরলেস কার্বন এবং হাইড্রোজেনের যৌগই বুঝি। বাট তাহলে এইটা জৈব যৌগ, এটা জৈব যৌগ হইল না কেন? আবার নিচে বেশ কিছু এক্সাম্পল আছে অজৈব কার্বনের যৌগ। তার মানে এখানে যাদেরকে তুমি দেখতে পাচ্ছ, এরা কার্বন হাইড্রোজেন সম্বলিত বাট জৈব যৌগ নয়। তার মানে এখানে একটা প্যাচ আছে, তাই না? প্যাচ আছে, সেটাই তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব। তো এইখানে প্রথম পেজটা তোমাদেরকে কনফিউজ করার জন্য, হ্যাঁ, তো আমরা চলো কনফিউজড হই। হ্যাঁ, এই পেজটা হচ্ছে চলো কনফিউজড হই, কনফিউজড হই, সবাই মিলে আমরা একসাথে কনফিউজড হয়ে যাব। হ্যাঁ, কনফিউজড হয়ে গেলাম। তাহলে জৈব যৌগের ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে জৈব যৌগের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে কনফিউজড হয়ে যাওয়া। হ্যাঁ, কনফিউজড হয়ে যাওয়া। ওকে, মাথার মধ্যে আইস লাগিয়ে চ্যাপ্টারটা পড়তে আসলাম, একজন লিখেছে কোনো সমস্যা নাই। হঠাৎ করে স্টুডেন্ট ড্রপ করলো কেন? হ্যাঁ, ক্লাস শেষে PDF দিব। ওকে, তোমাদের শুনতে কি কোনো সমস্যা হচ্ছে বা দেখতে কোনো সমস্যা হচ্ছে? হঠাৎ করে স্টুডেন্ট ড্রপ করলো কেন?
আচ্ছা, তো দুরকম হইতে পারে। হ্যাঁ, ওকে, আচ্ছা, সমস্যা নাই। তো এবার চিন্তা করো তোমরা, চিন্তা করো। হ্যাঁ, এসএসসি তে এই চ্যাপ্টারটা তোমরা পড়ে আসছো, এসএসসি যে চ্যাপ্টারটা যদি বাদ দিয়েও আসো তাতেও কোনো সমস্যা নেই, কারণ আমরা একদম জিরো থেকে শুরু করছি। তো এবার দেখো, জৈব যৌগ মানে কার্বন এবং হাইড্রোজেন থাকলেই জৈব যৌগ হবে। বাট এখানে কিছু কথা আছে, শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকলেই হবে না, কার্বন হাইড্রোজেন ছাড়াও ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন থাকলে তাদেরকে আমরা আসলে জৈব যৌগ বলবো। দ্যাট মিন্স দেখো, কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও, এই দুইটা ছাড়াও আরো কি কি থাকতে হবে? ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন, হ্যাঁ, নাইট্রোজেন, এরা দেখো থাকতেই হবে, নেসেসারি না, এরা হচ্ছে জাতক সমূহ। হ্যাঁ, এদেরকে আমরা বলি হচ্ছে জাতক সমূহ। জাতক সমূহ, তখন আমরা তাদেরকে বলি হচ্ছে হাইড্রোকার্বন বা জৈব যৌগ। বাট জৈব যৌগ এবং হাইড্রোকার্বনের মধ্যে ছোট্ট একটু পার্থক্য আছে। হাইড্রোকার্বন মিন্স হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, বাট জৈব যৌগ হইতে গেলে শুধু কার্বন এবং হাইড্রোজেন না, কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন, নাইট্রোজেন এরা থাকতে পারে। জৈব যৌগ হওয়ার জন্য কার্বন এবং হাইড্রোজেন তো শর্তই, এছাড়াও বাকি যে জাতকগুলো এরাও থাকতে পারে। তাহলে হাইড্রোকার্বন বলতে কি বোঝায়? কার্বন এবং হাইড্রোজেনের যৌগ সমূহকে আমরা জৈব যৌগ বলি, আর কার্বন এবং হাইড্রোজেনের যৌগ সমূহকে আমরা হাইড্রোকার্বন বলি, আর জৈব যৌগ হচ্ছে কার্বন হাইড্রোজেন ছাড়াও তাদের জাতক সমূহ থাকতে পারে। তো এই যে, হ্যাঁ, এই যে যে যৌগগুলো তোমরা দেখতে পাচ্ছ, ধাতব কার্বনিল যৌগ, ধাতব কার্বাইড যৌগ এবং ধাতব কার্বাইড যৌগ, কার্বনিক অ্যাসিড সমূহ, এই যে এটাই লিখলাম, এরা কিন্তু সবই অজৈব যৌগের এক্সাম্পল। এরা সবাই হচ্ছে অজৈব যৌগ। তাহলে নিচের কোন যৌগটি অজৈব যৌগ দেখে কিন্তু তোমাদের উত্তর করতে পারতে হবে। নিচের কোন যৌগটি অজৈব যৌগ এইটা দেখে ওকে, এইটা দেখে তোমাদের কিন্তু বুঝতে পারতে হবে, হ্যাঁ, ওকে, এটা দেখে তোমাদের বুঝতে পারতে হবে নিচের কোনটা জৈব যৌগ, নিচের কোনটা অজৈব যৌগ। ফাইন, তো আমরা কনফিউজড হতে চাইছিলাম, কনফিউজড হয়ে গেলাম। তাইলে এবার চলো তোমাদেরকে ক্লিয়ার করি ব্যাপারটা, একটু গোলমাল পাকাই গেছে না, এবার ক্লিয়ার করি। চলো আসো, এবার আসো কিছু গুরুত্বপূর্ণ কথা। হেমা নাও চপস, হেমা মানে হ্যালোজেন, নাও মানে হচ্ছে নাইট্রোজেন, চপস মানে কি? চপস, CHOPS। হেমা মানে হ্যালোজেন, নাও মানে নাইট্রোজেন, চপস মানে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং সালফার। হ্যাঁ, তো আসো, জৈব রসায়ন হলো কার্বন যৌগের রসায়ন, হাইড্রোকার্বন মূল হলো জৈব যৌগের রসায়ন। তার মানে কি, আলটিমেটলি হাইড্রোকার্বন কিংবা জৈব যৌগ সবই হচ্ছে জৈব যৌগ। জৈব রসায়ন কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন শ্রেণী যৌগের রসায়নকে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি বলে। প্রকৃতপক্ষে কার্বনের রসায়নই জৈব যৌগের আলোচনার বিষয়, কারণ এখানে মূল ক্যারেক্টারটা হচ্ছে কার্বন। কার্বন এত বেশি যৌগ কেন গঠন করতে পারে আমরা কিছুক্ষণ পরেই পড়বো। 4-5টা ক্যারেক্টার আছে, বহুরূপতা আছে, চতুর্যোজ্যতা আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, ফাইন। গঠন, ভৌত রাসায়নিক ধর্ম, তাদের ব্যবহার সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে। জৈব যৌগের কার্বনের সাথে প্রধানত হ্যালোজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার প্রভৃতি থাকে। তো তোমাদের মূলত পড়তে হবে লাস্টের লাইনটা, জৈব যৌগের কার্বনের সাথে প্রধানত হ্যালোজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, ফসফরাস এবং সালফার থাকে, যেটা আমি এখানে শর্ট ট্রিক্স এর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। তাহলে জৈব যৌগে কি কি থাকবে? শুধু কি কার্বন এবং হাইড্রোজেন? না, কার্বন হাইড্রোজেন ছাড়াও হেমা নাও চপস, কার্বন হাইড্রোজেন ছাড়াও ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যাঁ, সালফার, হ্যালোজেন এরা সবাই থাকবে। তাইলে ওকে, এটা বইয়ে অনেক ইলাবোরেটলি আছে, বই থেকে কিছু কিছু কথা কমিয়ে সাজিয়ে গুছিয়ে এখানে লেখা, বুঝতে পারছো? সাজিয়ে গুছিয়ে এখানে লেখা। তাহলে জৈব যৌগ জিনিসটা কি বলতো? জৈব যৌগ জিনিসটা হচ্ছে এইটুকুই হচ্ছে আমাদের জৈব যৌগ। ঠিক আছে, সকল আলোচনা শেষ, এইটুকুই হচ্ছে আমাদের জৈব যৌগ। তাহলে হেমা নাও চপস, আর কিচ্ছু না। কখনো কখনো বলবে
যে জাতক সমূহ বলতে কি বোঝায়, কি কি থাকবে, তখন কিন্তু এগুলো তোমাদেরকে উল্লেখ করতে হবে। হ্যাঁ, তখন তোমাদেরকে কিন্তু এগুলো উল্লেখ করতে পারতে হবে। তো হোপফুলি তোমরা এগুলো উল্লেখ করতে পারবা। হ্যাঁ, হোপফুলি তোমরা এগুলো উল্লেখ করতে পারবা। এই লেকচারগুলো কিন্তু খুবই বেসিক, এখান থেকে হয়তো কখনো সিকিউ আসবে না, কখনো আসবে না, কিন্তু এখান থেকে এমসিকিউ হবে। এবং জৈব যৌগ চ্যাপ্টারটা সহজ লাগতে হলে কোনো টপিক বাদ দেওয়া যাবে না। দেখবা এখান থেকে এমন একটা সিকিউ কানেক্ট করছে, দেখবা সেখান থেকে তুমি এইটা বাদ দেওয়ার জন্য তুমি সিকিউটা ধরতেই পারছো না। ফাইন, তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে আসলে বোঝালাম যে তোমার জৈব যৌগের মধ্যে খুঁটিনাটি কি কথাবার্তা রয়েছে। এবার আসো সব জৈব যৌগে কার্বনের যোজনী 4। হ্যাঁ, সব জৈব যৌগে কার্বনের যোজনী 4। হ্যাঁ, কেন কার্বনকে নিয়ে এত কথা হচ্ছে জানো? কেন কার্বনকে নিয়ে এত কথা হচ্ছে? কারণ তোমরা জানো আমাদের কেমিস্ট্রিতে জৈব যৌগের সংখ্যা প্রায় 90 লক্ষ, প্রায় 90 লক্ষ, প্রায়, বুঝতে পারছো? যেখানে অজৈব যৌগের সংখ্যা হচ্ছে ম্যাক্সিমাম, মানে 10 লক্ষের কাছাকাছি, 10 লক্ষের কাছাকাছি। কিছু কিছু জায়গাতে এই ইনফরমেশনটা অনেক কমও এসেছে, 80,000 বা 1 লক্ষ এরকম ইনফরমেশনও এসেছে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন রাইটারে তোমরা ভিন্ন ভিন্ন ইনফরমেশন পাবা। তো দেখো 10 লক্ষের কাছাকাছি, তাহলে দেখো মোরলেস ব্যাপারটা কি এরকম না যে এটা হচ্ছে 9 মিলিয়ন, দেখো এটা হচ্ছে 9 মিলিয়ন আর এটা হচ্ছে 1 মিলিয়ন। অথচ তোমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে অর্গানিক কেমিস্ট্রি পড়ো কিন্তু একটা চ্যাপ্টার, আর ইনঅর্গানিক কম্পাউন্ড বা ইনঅর্গানিক নিয়ে পড়াশোনা করো তোমরা প্রায় 9টা চ্যাপ্টারে। ব্যাপারটা উল্টা হয়ে গেল না? ইনঅর্গানিক নিয়ে পড়াশোনা করো যতগুলো চ্যাপ্টারে, দেখো 9, এটা সংখ্যা হচ্ছে 1 মিলিয়নে, কিন্তু মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, 90 লক্ষ মানে কি 9 মিলিয়ন। ইউটিউবের ভিউজ থেকে আসলে জিনিসটা তো বুঝতে পারো তোমরা, তাই না? আর যাই হোক, মিলিয়ন বুঝো। তো জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন? এটার পেছনে কারণই হচ্ছে এই ক্যারেক্টারটাই হচ্ছে এটার পেছনে কারণ। হ্যাঁ, এটার পেছনে কারণই হচ্ছে এটা। তাহলে স্ট্রাকচার, গঠন, ধর্ম, বৈশিষ্ট্য, মিশ্রণ, বিক্রিয়া, অন্তর্ভুক্ত করা, হ্যাঁ, এই যে দেখো, হ্যাঁ, এই জিনিসপত্রগুলো নিয়েই অ্যাকচুয়ালি কার্বনের এই ক্যারেক্টারগুলো নিয়েই আমাদের আসলে মূলত এই চ্যাপ্টারে ডিসকাশন করতে হবে। হ্যাঁ, ক্লাস শেষে পিডিএফ দিব। হ্যাঁ, ওকে, ফাইন। তো এবার আসো কার্বনের যোজনী হচ্ছে 4। আর যোজ্যতা বা যোজনী কাকে বলে? কোনো একটা মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে বেজোড় ইলেকট্রন সংখ্যাকে তার যোজনী বলা হয়। তো দেখো কার্বনের ক্ষেত্রে ঘটনাটা কিভাবে ঘটে। কার্বন হচ্ছে 6, তাই না? তো 1s2 2s2 2p2, রাইট? তো এখান থেকে কি হয় দেখো, 1s2 2s2 2px1 2py1 এবং 2pz0। এখন কার্বনের উত্তেজিত অবস্থায় এই ইলেকট্রনটা শিফট হয়ে 2p-তে চলে যায়। 1s2 2s1 2px1 2py1 এবং 2pz1। এই যে দেখো, এই যে তার সর্ববহিস্থ স্তরে 4টা ইলেকট্রন, এই সর্ববহিস্থ স্তরে 4টা ইলেকট্রন বেজোড় ইলেকট্রন, এই জন্য কার্বনের যোজনী হচ্ছে 4। কোন একটা মৌলের সর্ববহিস্থ স্তরে যতগুলো বেজোড় ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তার যোজ্যতা। তোমরা ছোটবেলায় কি শিখে আসছো, 9 10-এ কি শিখে আসছো? যে একটা মৌলের, একটা যৌগের মধ্যে যদি 2টা মৌল থাকে, একজনের যোজনী আরেকজন এক্সচেঞ্জ করে, তাই না? একজনের যোজনী আরেকজন এক্সচেঞ্জ করে। হ্যাঁ, একজনের যোজনী আরেকজন এক্সচেঞ্জ করে, তাই না? তাইলে এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, বলতো ক্যালসিয়াম কার্বাইড যৌগে কার্বনের যোজনী কত? যোজনী তো এক্সচেঞ্জ হয়েছে, তাই না? ক্যালসিয়ামের যোজনী 2, কার্বন পাইছে, তাহলে কার্বনের যোজনী কত যেটা ক্যালসিয়াম পাইছে? আমাকে একটু বলো তো দেখি, কনফিউজড করে দিলাম। হ্যাঁ, চলো আবার আমরা কনফিউজড হই। এই যৌগে কার্বনের যোজনী কত? তাহলে বুঝবো তোমরা কি আসলে গাধা নাকি তোমরা আসলে বুদ্ধিজীবী।
আরেকবার প্লিজ, আরেকবার প্লিজ, আরেকবার না। এই যে এখানে দেখো, উত্তেজিত অবস্থায়, উত্তেজিত অবস্থায় কার্বনের যোজনী কত? উত্তেজিত অবস্থায় কার্বনের যোজনী কত? সর্ববহিস্থ স্তরে যতগুলো বেজোর ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার যোজনী। হ্যাঁ, সেটাই হচ্ছে তার যোজনী। ফাইন, একজন লিখেছে সাবিনা ইয়াসমিন বলেছে 1। তাহলে এই কথাটা তো মিথ্যা হয়ে গেল। এটা তো একটা জৈব যৌগ, ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা অ্যালকাইন প্রস্তুত করব। ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করলে অ্যালকাইন প্রস্তুত হয়ে যায়। হ্যাঁ, ফাইন। 1 বলেছে, তামান্না বলেছে 1, হাসু বলেছে 1, জিমুন বলেছে 4, ফাইন, রাকিব বলেছে 2। দেখো, ক্যালসিয়ামের যোজনী 2, কার্বনের সামনে, কার্বনের যোজনী কত? সেটাই তো ক্যালসিয়ামের সামনে বসবে, তাই না? এটা তো যোজনী এক্সচেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যোজনী এক্সচেঞ্জ হয়ে যায়। তাহলে সবাই একটু দেখো, একটু দেখো, আমি একটা স্ট্রাকচার রাখলেই তোমরা আসলে বুঝে ফেলতে পারবা যে ঘটনাটা আসলে কি ঘটছে। আমাদের এখানে বলা হয়েছে সব জৈব যৌগে কার্বনের যোজনী 4। তাহলে এই কথাটা কি মিথ্যা হয়ে যাবে না তখন? দেখো তো, এই কথাটা কি মিথ্যা হয়ে যাবে না? কিন্তু এটা তো সত্য কথা। সকল জৈব যৌগে কার্বনের যোজনী 4 এবং চতুর্যোজ্যতা দেখায়। কার্বন কি দেখায়? চতুর্যোজ্যতা দেখায়। তাহলে দেখো, দেখো ঘটনাটা এরকম। এটা একটা কার্বন, এটা একটা কার্বন, ক্যালসিয়ামের যোজনী কত? 2। এটা হচ্ছে ক্যালসিয়াম। স্ট্রাকচার রাখলেই তুমি আসলে বুঝে ফেলবা। ক্যালসিয়ামের 2টা যোজনী, 2টা হাত, আর কার্বনের একটা করে হাত ফিল আপ হয়েছে। স্ট্রাকচারটা মূলত এরকম। তো দেখো তো, কার্বনের 4টা হাত হয়েছে না? এই যে 3 আর 1 4, 3 আর 1 4। দেখো তো, যারা যারা 1 বলছিল, 1 2 3 4, এই কার্বনের 1 2 3 4। তো সকল যৌগে কার্বনের যোজনী হচ্ছে 4 এবং সে 4-এর পেছনে কনসেপ্ট হচ্ছে এটা কার্বনের চতুর্যোজ্যতা। জৈব যৌগের সংখ্যা এত বেশি হবার পেছনে 1 নাম্বার কারণ হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা। কার্বনের চতুর্যোজ্যতা, যেটা অন্য কোনো মৌলের ক্ষেত্রে সচরাচর এভাবে দেখা যায় না। যে বহুরূপতা দেখা যায় না, ক্যাটিনেশন ধর্ম দেখা যায় না। বুঝতে পারছো? যারা যারা 1 বলেছিলে তারা হাই বেঞ্চের উপর কান ধরে দাঁড়ায় থাকবে। এখন 2 মিনিট দাঁড়ায় থাকবা, হাই বেঞ্চের উপর কান ধরে দাঁড়ায় থাকবা, ঠিক আছে? ওকে, ইনঅর্গানিকে ডিডিটি অন্যরকম পড়াইছে। যোজনী না, যোজনীর কনসেপ্ট হচ্ছে একটাই কনসেপ্ট, সর্ববহিস্থ স্তরে যতগুলো বেজোড় ইলেকট্রন রয়েছে সেটাই হচ্ছে তার যোজনী, সেটাই হচ্ছে তার যোজনী। আর পরিমাণগত রসায়ন চ্যাপ্টার যখন পড়বা তখন তোমরা খেয়াল করে দেখবা সেখানে আদান প্রদানকৃত ইলেকট্রন আছে, অম্লত্ব আছে, ক্ষারকত্ব আছে, তুল্য সংখ্যা আছে, অনেক আলোচনা। কিন্তু যোজনীর কনসেপ্ট কি মাথায় রাখবো? একটাই কনসেপ্ট, ইলেকট্রন বিন্যাস করব সর্ববহিস্থ স্তরে, ইলেকট্রন বিন্যাস করব সর্ববহিস্থ স্তরে বেজোড় ইলেকট্রনটাই হচ্ছে তার যোজনী। বুঝতে পারছো? যে সিঙ্গেল 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 ইলেকট্রনই হচ্ছে তার যোজনী। হোপফুলি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। হ্যাঁ, ওকে, সবাই হাই বেঞ্চ থেকে এখন নেমে পড়ো। হাই বেঞ্চ থেকে তোমরা সবাই এবার নেমে পড়ো, তোমাদের শাস্তি শেষ। ওকে, বারবার আমরা কনফিউজড হব এবং বারবার আবার ফিরে আসবো। এবার আসো, জৈব যৌগ বলতে আসলে কি বোঝায় এইবার আমরা ক্লিয়ার হব। জৈব যৌগ বলতে বোঝায় কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, বাট হাইড্রোকার্বন এবং সাথে সাথে দেখো সাথে হচ্ছে হাইড্রোকার্বনের জাতক। এই মিলেই হচ্ছে জৈব যৌগ, এই মিলেই হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ বলতে বোঝায় হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহকে একত্রে জৈব যৌগ বলা হয়। তাহলে জৈব যৌগের ডেফিনেশন কি? এতক্ষণ ধরে আমরা জৈব যৌগের ডেফিনেশন শিখলাম। জৈব যৌগ বলতে বোঝায় হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক। আমি এই জিনিসপত্রগুলো যেহেতু হাতে নিয়ে প্র্যাকটিক্যাল দেখাইতে পারছি না, এই জন্য তোমাদের জন্য চিত্র নিয়ে চলে এসেছি। ব্ল্যাক হচ্ছে কার্বন, বলাই আছে। ব্লু কালার হাইড্রোজেন, আর গ্রিন কালার হচ্ছে ক্লোরিন। তাহলে দেখো, কার্বন হাইড্রোজেন, আর এটা কি বলতো? কার্বনের সাথে চারিদিকে হচ্ছে হাইড্রোজেন। দেখো CH4, CH4, আর এখানে মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড মানে হচ্ছে একটা কার্বন 3টে হাইড্রোজেন আর একটা ক্লোরিন, একটা কার্বন 3টে হাইড্রোজেন আর একটা ক্লোরিন। আচ্ছা, তার মানে দেখো এইটাও হাইড্রোকার্বন, এটাও জৈব যৌগ, এটাও জৈব যৌগ, এটাও জৈব যৌগ। তাহলে জৈব যৌগ বলতে কি বোঝায়? জৈব যৌগের ডেফিনেশনটা হচ্ছে, চলো এবার তোমাদেরকে আমি একটু লিখে দেই জৈব যৌগের ডেফিনেশনটা আসলে কি। হ্যাঁ, জৈব যৌগের ডেফিনেশনটা আসলে কি? জৈব যৌগ বলতে বোঝায়
হ্যাঁ, জৈব যৌগ বলতে বোঝায় হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন সবাই লিখে নিবা এটা, হাইড্রোকার্বন, হ্যাঁ, হাইড্রোকার্বন ও এর জাতক সমূহ, জাতক সমূহকে কারা কারা, পিও ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন, ওই যে কে একত্রে, একত্রে কি বলে, জৈব যৌগ বলা হয়, জৈব যৌগ বলা হয়, জৈব যৌগ বলা হয়। এবার তাইলে বুঝতে পারছো জিনিসটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। এতক্ষণ ধরে কনফিউজড হয়ে হয়ে শিখাইলাম, এখন দেখো জিনিসটা কিন্তু সহজে শিখতে পারলা, তাই না? দেখো, ওকে, স্লাইড গুলো কি সবই নোট করবো? চেষ্টা করো সবই নোট করে ফেলার, চেষ্টা করো ম্যাক্সিমামটাই নোট করে ফেলার। ওকে, তাইলে আমরা দেখো এতক্ষণ ধরে কি শিখলাম, শুধু একটা সংজ্ঞা শিখলাম, আর কিচ্ছু শিখি নাই, কিচ্ছু শিখে নাই। ওকে, তাহলে হাইড্রোকার্বন এবং এর জাতক সমূহকে একত্রে জৈব যৌগ বলা হয়। হাইড্রোকার্বন এবং এর জাতক সমূহ, বুঝতে পারছো? তাহলে জাতক কারা, হাইড্রোকার্বনের জাতক কারা? কিছুক্ষণ আগে কিন্তু তোমাকে জাতক শেখাইছি। জাতক হচ্ছে পন্স, PONS, এরা হচ্ছে জাতক। আর হাইড্রোকার্বন কারা? হাইড্রোজেন প্লাস কার্বন, হাইড্রোকার্বন, কার্বন প্লাস হাইড্রোজেন মানেই তো হাইড্রোকার্বন। এই যে এই কমপ্লিট জিনিসটা হচ্ছে জৈব যৌগ। তাহলে আমরা যখন বিভিন্ন যৌগ পড়বো তখন এই কমপ্লিট জিনিসটাই হচ্ছে বারবার বারবার আমাদের আসলে পড়তে হবে। এবার কি ক্লিয়ার জৈব যৌগ কাকে বলে? আর কোনো কনফিউশন আছে? নাই। হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন প্লাস হাইড্রোজেন, হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন প্লাস হাইড্রোজেন। তাহলে এইটা হচ্ছে শুধু হাইড্রোকার্বন। আর এই যে মিথাইল ক্লোরাইড, এটার সংকেত হচ্ছে একটা হাইড্রোজেন চলে যাবে, একটা ক্লোরিন এসে সংযুক্ত হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি জৈব যৌগ। হাইড্রোকার্বন এবং জৈব যৌগের মধ্যে একটু পার্থক্য আছে। হাইড্রোকার্বন মানে শুধু কার্বন আর হাইড্রোজেন, জৈব যৌগ মানে কার্বন হাইড্রোজেনও, আবার কার্বন হাইড্রোজেনের সাথে এরাও থাকবে। বুঝতে পারছো? তার মানে সকল জৈব যৌগ হাইড্রোকার্বন হলেও সকল হাইড্রোকার্বন জৈব যৌগ নয়। আচ্ছা, এগুলো শিখতে হবে না, এগুলো শিখতে হবে না। জাতক মানে হচ্ছে জাত, জাতক মানে হচ্ছে জাত, এই যে এই জাত সমূহ, বুঝতে পারছো? জাতক মানে হচ্ছে এরা, জাতক মানে হচ্ছে জাত, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন, এই জাত সমূহকে একত্রে জৈব যৌগ বলি আমরা। তাইলে চলো আরেকবার ক্লিয়ার হই। হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, জৈব যৌগ মানে হচ্ছে হাইড্রোকার্বন এবং এদের জাতক সমূহ একত্রে। তাহলে হাইড্রোকার্বন হচ্ছে কার্বন হাইড্রোজেন, জাতক সমূহ মানে ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন। কার্বন এবং হাইড্রোজেন সহ ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন এগুলো দ্বারা গঠিত যে যৌগ সমূহ আছে সেগুলোকে আমরা বলি জৈব যৌগ। ক্লিয়ার? আর কোনো কনফিউশনের জায়গা আছে? আর কোনো কনফিউশনের জায়গা আছে? হোপফুলি নাই, হোপফুলি আর কোনো কনফিউশনের জায়গা নাই। এবার আমরা কোথায় চলে যাব? এবার চলে যাব আমরা ইতিহাসে চলে যাব। হ্যাঁ, ওকে, পুরো ক্লিয়ার। এবার আমরা চলো ইতিহাসে চলে যাবো। আমরা এতক্ষণ ধরে ডেফিনেশন শিখলাম, ইতিহাস এটার পেছনে কোন কোন বিজ্ঞানী কিভাবে কাজ করেছে। তার আগে তোমাদের জন্য এখানে পুরো জিনিসটা লেখা আছে, জৈব যৌগের সংজ্ঞা তোমরা একবার রিভাইজ করে নিবা। হ্যাঁ, জৈব যৌগের সংজ্ঞা লেখা আছে, হ্যাঁ, জৈব যৌগের সংজ্ঞা লেখা আছে। আর আমরা এই যে ক্যাটিনেটেড কার্বন, তারপর ক্যাটিনেশন ধর্ম, সমযোজী বন্ধন, এগুলো সম্পর্কে আমরা সামনে জানবো। হ্যাঁ, ওকে, আমরা সামনে জানবো। তারপর একবার সামারি করে দেই তোমাদেরকে। হ্যাঁ, এই যে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে বলা হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বন এদের থেকে উদ্ভূত যৌগ সমূহকে জৈব যৌগ বলে। তোমরা এই যে এই সংজ্ঞাটাই এতক্ষণ ধরে শিখলা। কার্বন এবং হাইড্রোজেনের যৌগ সমূহকে বলা হয় হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বন ও এদের থেকে উদ্ভূত যৌগ সমূহ মানে জাতক সমূহকে একত্রে জৈব যৌগ বলে। বুঝতে পারছো? এটা আমি ডিটেইল লিখে দিয়েছি যাতে তোমাদের আর কোনো কষ্ট না করতে হয়, এই পিডিএফটা দেখে যাতে পরবর্তীতে রিভাইজ করতে পারো। ক্যাটিনেটেড কার্বন কাকে বলে বা ক্যাটিনেশন ধর্ম কাকে বলে জানো? ক্যাটিনেটেড কার্বন, ধরো একটা কার্বনের সাথে আরেকটা কার্বন সংযুক্ত হইলো, সেই কার্বনের সাথে আরেকটা কার্বন সংযুক্ত হইলো, সেই কার্বনের সাথে আরেকটা কার্বন সংযুক্ত হয়ে বড় যে শিকল তৈরি করে না, এটাকে বলা হয় ক্যাটিনেশন।
ক্যাটিনেশন, একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের যে বড় শিকল তৈরি হয় সেই শিকল তৈরির ধর্মকে বলা হয় ক্যাটিনেশন। তাহলে ক্যাটিনেটেড কার্বন মানে শিকলে ক্যাটিনেশন ধর্ম বিদ্যমান, সেই কার্বনকে ক্যাটিনেটেড কার্বন বলা হয়। প্রত্যেকটা কার্বনের সাথে যখন আরেকটা কার্বন সংযুক্ত হয় তার মানে কি বলতে পারি, এই কার্বনের ক্যাটিনেটেড ধর্ম রয়েছে। তার মানে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে সংযুক্ত হইতে পারে বন্ধনের মাধ্যমে। সো এটাই হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। আবার সমযোজী বন্ধন তো বুঝোই তোমরা, কোভ্যালেন্ট বন্ড। হ্যাঁ, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয় মৌলের পর্যাবৃত্ত ধর্মে তোমরা বুঝতে পেরেছো। কার্বন যেহেতু একটা অধাতু, আরেকটা কার্বনও তো অধাতু, তাহলে দুইটা কার্বনের মধ্যে সমযোজী বন্ধন তৈরি হয়। সো মোরলেস এটা হচ্ছে একটা বেসিক। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক বলা যায়, জৈব যৌগের বেসিক, যেটা আমি মুখে মুখে বলছি। তোমাদের যাদের প্রয়োজন একদম ডিটেইল ভাবে লিখে লিখে দেন তাদের জন্য এই জিনিসটা রাখছি। হ্যাঁ, ওকে, চেইন মেক করে, ফাইন। হ্যাঁ, সব স্লাইড নোট করার দরকার নাই, এগুলো তো অ্যাডিশনাল স্লাইড, এটা তোমার মাথায় আছে। যেমন এই জিনিসপত্রগুলো তো বললাম কিছুক্ষণ আগে, তাই না? এই যে জিনিসপত্রগুলো তো অলরেডি তোমাকে বলেছি, এর আগেও শিখিয়েছি। মাথার মধ্যে শুধু ঢুকাও, কিছু জিনিসপত্র মাথার মধ্যে ঢুকাও। এক্সট্রা যে জিনিসপত্রগুলো নোট ডাউন করতে বলি সেগুলো নোট ডাউন করো। ওকে, আর বাসায় যখন রিভাইজ করবা না, এই স্লাইড রিভাইজ করলেই হয়ে যাবে। স্লাইডটা সেভাবেই তৈরি করা, হ্যাঁ, ওকে। যখন ক্রিয়া বিক্রিয়া আসবে তখন আমি বলবো যে না লিখলে হবেই না, না নোট ডাউন করলে হবেই না। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, বাসায় শুধু এই স্লাইডটা রিভাইজ করলে হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। কিন্তু একটু লিখে লিখে পড়লে কি হয়, ক্লাসে কনসেন্ট্রেশন থাকে। এবার আসো জৈব রসায়নের ইতিহাস। হ্যাঁ, দেখো আমি এগুলো আবারও পড়াবো, আরো ভেঙে ভেঙে পড়াবো। নিকোলাস লেমেরি যে স্কোপ কি কাজ করেছে, ফ্রেডরিক ভোলার কি কাজ করেছে, বার্জেলিয়াস কি কাজ করেছে, সবই তোমাদেরকে সামারি করে দিব। তার আগে দেখো একদম পিওর কিছু জিনিসপত্র এখানে রেখেছি। দেখো, আবিষ্কার এবং বিজ্ঞানীর নাম। নিকোলাস লেমেরি কি কাজ করেছে? দেখো, নিকোলাস লেমেরি কি কাজ করেছে, পৃথিবীর সমস্ত পদার্থকে তিনটি ভাগে ভাগ করেছে, উদ্ভিজ্জ, প্রাণীজ এবং খনিজ। প্রত্যেকটা পদার্থকে তিনটি ভাগে তিনি ভাগ করেছে। হ্যাঁ, ওকে, ফাইন। এরপর জৈব যৌগের নামের প্রবর্তক, প্রাণ শক্তি মতবাদের জনক, সমানতা ধারণার উদ্ভাবক হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস বলছিল জৈব যৌগ সমূহকে পরীক্ষাগারে প্রস্তুত করা যায় না, খুবই তৈরি করা যায়। তাইলে এক প্রকার রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে জৈব যৌগ সমূহ তৈরি হয়। জৈব যৌগ সমূহ কুই থেকে তৈরি হয়? রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে তৈরি হয়। এটাকে পরীক্ষাগারে তৈরি করা যায় না, তাহলে কই থেকে তৈরি হয়? রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে তৈরি হয়। বুঝতে পারছো? তাইলে জৈব যৌগ পরীক্ষাগারের ল্যাবরেটরিতে তৈরি করা যায় না। 1828 সাল পর্যন্ত এটাই ধারণা করা হতো। বার্জেলিয়াস, ফ্রেডরিক কোহলার আইসা একটা চটকানি দিয়ে বললো তোর মিথ্যা কথা বলস। তখন ফ্রেডরিক কোহলার কি করলো, অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে সে ইউরিয়া প্রস্তুত করে ফেললো। এজন্য ফ্রেডরিক কোহলারকে জৈব রসায়নের জনক বলা হয়। ফ্রেডরিক ওহলার, সে যদি এটা আবিষ্কার না করতো তাহলে তোমাদের কিন্তু এই লেভেলের প্যারা নিতে হতো না। ফ্রেডরিক ওহলার বা ফ্রেডরিক ভোলার বা ফ্রেডরিক উইলার, জার্মান শব্দ বিভিন্ন ভাবে এসেছে, উইলার, ভোলার, ওহলার। হ্যাঁ, সে জৈব রসায়নের জনক। সে হচ্ছে জৈব রসায়নের জনক। ফাইন। এরপর অ্যাসিটিক অ্যাসিড সংশ্লেষণ করে জৈব যৌগ প্রস্তুত করেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনকে সংশ্লেষণ করে জৈব যৌগ প্রস্তুত করেন, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড সংশ্লেষণ করেন জিএইচ কোব। এগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, জিএইচ কোব। ফাইন। এরপর বেনজিনের ষড়ভুজাকার কাঠামো সম্পর্কে ধারণা দেন, অর্থাৎ বেনজিনের যে এই কাঠামো টিটু ফাজ ভাইরাসের মতো, এই যে এই কাঠামোর প্রবর্তক সে হচ্ছে অগাস্ট কেকুল। সমযোজী বন্ধন ব্যাখ্যা করে বিজ্ঞানী লুইস। হ্যাঁ, অরবিটাল হাইব্রিডাইজেশনের মতবাদ দেন হচ্ছে পলিং স্কেল। হ্যাঁ, বিজ্ঞানীর নাম হচ্ছে পলিং বা পাউলিং, নাম শুনে থাকতে পারো তোমরা, পাউলিং। তো এখানে যে জিনিসপত্রগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সেই বিজ্ঞানীগুলো, আমরা বিজ্ঞানীগুলোর ছবিও রেখে দিয়েছি এখানে। তো এই যে দেখো, ফ্রেডরিক ওহলার, বার্জেলিয়াস, হ্যাঁ, নিকোলাস লেমেরি। তো দেখো আবিষ্কার এবং হচ্ছে বিজ্ঞানীর নাম, কি কি আবিষ্কার করেছে তারা। তো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের মেমোরাইজ করে রাখতে হবে। এগুলো থেকে এইচএসসি তো বটেই, অ্যাডমিশনেও কিন্তু প্রচুর এমসিকিউ হয়। আর তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, তোমাদের জন্য এই পেজগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য এই পেজগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ঠিক আছে। ওকে, আমরা এবার জৈব যৌগ আবিষ্কারের একদম একদম শুরুতে চলে গেছে কিন্তু। হ্যাঁ, আমরা হচ্ছে শানে নজুল পড়তেছি জৈব যৌগটা আসছে কেমনে, জৈব যৌগটা আসছে কেমনে, এটা কিন্তু তোমাদের জানা দরকার। হ্যাঁ, অনেক সময় এটা কিন্তু পরীক্ষায় আসবে না। এবার আসো, বিজ্ঞানীদের নাম, দেশ, দেশের প্রতীক, বিজ্ঞানীদের ছবি। হ্যাঁ, আলটিমেটলি এতক্ষণ ধরে যা পড়লাম সেই সেম জিনিসটাই একটা নতুন জিনিস রেখেছি এখানে। ঠিক আছে, একটা নতুন জিনিস রেখেছি, সেটা হচ্ছে যে দেশ, আর এখানে আসছে হচ্ছে রসায়নের জনক ল্যাভোইসিয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে আধুনিক রসায়নের জনক, জৈব রসায়নের জনক, মানে রসায়ন সম্পর্কিত জিনিসপত্র। দুটো চারটি মোর ইম্পর্টেন্ট, দুটো চারটি মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, দুটো চারটি মোর ইম্পর্টেন্ট। দেখো, জৈব যৌগ নামের প্রবর্তক, প্রাণশক্তি মতবাদের প্রবর্তক আগের স্লাইডেই ছিল। এখানে দেখো রসায়নের জনক ল্যাভোইসিয়ে, আধুনিক রসায়নের জনক কিন্তু দেখো জন ডাল্টন, আর জৈব রসায়নের জনক হচ্ছে ফ্রিডরিখ ফোলার। দেখো এই তিনটা জিনিস কিন্তু একটু আলাদা, রাইট? এই তিনটা জিনিস দেখো বেশ খানিকটা আলাদা, একটু আলাদাভাবেই তোমাদের মনে রাখতে হবে এই তিনটা জিনিস। এক হচ্ছে আধুনিক রসায়ন, একটা হচ্ছে রসায়ন, আর একটা হচ্ছে জৈব রসায়ন। একটা হচ্ছে রসায়ন, একটা হচ্ছে আধুনিক রসায়ন, আর একটা হচ্ছে জৈব রসায়ন। আমি এটা কোন বই থেকে জানি কালেক্ট করেছিলাম। আমরা যখন লেকচার স্লাইড তৈরি করি তখন হাজারিনাক স্যার, গুহ স্যার, সঞ্জিত কুমার গুহ স্যার, আবুল হাসান স্যার, অ্যাডমিশনের জন্য বিভিন্ন সিরিজের বই আছে, সেই সব জিনিসপত্রগুলো একসাথে নিয়ে বসি, তারপর জিনিসপত্রগুলো কালেক্ট করি। হ্যাঁ, ওকে, ছবিগুলা আচ্ছা রানিম অবশ্যই বের করার চেষ্টা করব। ওকে, ছবিগুলো খুব টেস্টি না? ছবিগুলা নাকি অনেক টেস্টি। আচ্ছা, আমরা আজকে পড়বো ইতিহাস। আমরা এখন আর্টসের একটা সাবজেক্ট আছে ইতিহাস, তাই না? ওকে, তো দেখো, রসায়নের জনক হচ্ছে ল্যাভোইসিয়ে, আধুনিক রসায়নের জনক জন ডাল্টন, জৈব রসায়নের জনক ফ্রিডরিখ ফোলার। অ্যাসিটিক অ্যাসিড সংশ্লেষণ করেন আগের পেজেই পড়েছি অগাস্ট কেকুল, বেঞ্জিনের ষড়ভুজাকার কাঠামো। স্টেরিও রসায়নের জনক হচ্ছে জেএইচ। এই যে এইটা হচ্ছে আরেকটা স্টেরিও রসায়নের জনক। বুঝতে পারছো? এই চারটা জিনিসের জন্যই মূলত এই স্লাইডটা নতুন ভাবে অ্যাড করা, আগের পেজের সাথে এই স্লাইডটা নতুন ভাবে অ্যাড করা। ঠিক আছে, আগের পেজের সাথে এই স্লাইডটা নতুন ভাবে অ্যাড করা। হোপফুলি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ফাইন, এবার চলো জৈব যৌগটা আসলে আসছে কই থেকে। আরো টেস্টি ছবি এখানে রাখছি, দেখো আরো টেস্টি ছবি। ওকে, এবার আসো জৈব যৌগের উৎস। হ্যাঁ, আমরা যে জৈব যৌগগুলো দেখি সেগুলো কই থেকে আসছে, কই থেকে, কোন জায়গা থেকে আসলে সেগুলো উৎপন্ন হয়েছে। হ্যাঁ, এই জিনিসটা তোমাদের জানা দরকার। জৈব যৌগের উৎস সমূহ মানে জৈব যৌগের উৎস। হ্যাঁ, আর কোন কোন জৈব যৌগগুলো আমরা পাচ্ছি, উৎস আর কোন কোন জৈব যৌগগুলো আমরা পাচ্ছি। দেখো খুব ইন্টারেস্টিং টপিকটা, টপিকটা বেশ ইন্টারেস্টিং। দেখো, কাষ্ঠপাতন। হ্যাঁ, কাষ্ঠপাতন থেকে মিথানল, এরপর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, কাষ্ঠপাতন। হ্যাঁ, পাতন মানে হচ্ছে বাষ্পীভবন প্লাস ঘনীভবন, 9 10 তোমরা পড়েছো। উত্তপ্ত করা, তরলে বাষ্পে পরিণত করা, সে বাষ্পকে ঠান্ডা করে আবার তরলে পরিণত করা। এরপর থেকে উদ্ভিদ থেকে আমরা কি কি পাই? উদ্ভিদ থেকে আমরা চিনি পাই, চিনি সংকেত, তারপর স্টার্চ, হ্যাঁ, উদ্ভিজ্জ তেল, এগুলো পাই। কয়লার বিধ্বংসী পাতন থেকে আমরা বেনজিন পাই, ফেনল পাই, টলুইন পাই, জাইলিন পাই। এমসিকিউতে আসবে। জীবজন্তু থেকে আমরা পাই ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এস্টার। পেট্রোলিয়াম থেকে আমরা একটা চার্ট পড়েছিলাম 9 10-এ, পেট্রোলিয়ামের বারংবার পাতনের মাধ্যমে ডিজেল পাওয়া যায়, ন্যাপথা পাওয়া যায়, কেরোসিন পাওয়া যায়, ভ্যাসলিন পাওয়া যায়। হ্যাঁ, মোম পাওয়া যায়, বিটুমিন বা পিচ পাওয়া যায়। অস্থি থেকে কুইনোলিন এবং পিরিডিন পাওয়া যায়। এটা যদিও বেসিক এবং এখান থেকে সাধারণত খুব বেশি প্রশ্ন হয় না, কিন্তু বেসিক প্লাস এগুলো জানার জন্য, হ্যাঁ, জানার জন্য সাধারণত এখান থেকে তেমন প্রশ্ন হয় না। এগুলো একটু মাথায় রাখতে পারো। হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। হ্যাঁ, এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, ওকে, এগুলো আসতে পারে পরীক্ষায়। হ্যাঁ, এগুলো অনেক বইয়ের আনাচে কানাচে, বইয়ের ভাজে ভাজে লুকিয়ে থাকা ছোট ছোট এমসিকিউ, এই জিনিসপত্রগুলো ভাস থেকে খুলে খুলে নিয়ে এসে এগুলো রাখা। কেন বলছি যে শুধু স্লাইড পড়লেই হয়ে যাবে? কারণ স্লাইডটা ওভাবেই অর্গানাইজ করা, ওভাবেই গোছানো। তো দেখো, এই যে জৈব যৌগ সমূহ বলি না যে এই উদ্ভিদ থেকে পাওয়া যায়, প্রাণী থেকে পাওয়া যায়। হ্যাঁ, ওই যে বিজ্ঞানী
ল্যাভুইশিয়া কি কাজ করেছে বলতো? সরি, বিজ্ঞানী লেমেরি কি কাজ করেছে? বিজ্ঞানী লেমেরি সমস্ত জৈব যৌগ সমূহকে 3টা শ্রেণীতে ভাগ করেছে। মানে প্রাপ্তি কই থেকে? উদ্ভিজ্জ, প্রাণীজ এবং খনিজ থেকে পাওয়া যায় সব ধরনের জৈব যৌগ সমূহ। বুঝতে পারছো? দেখো এই যে উদ্ভিজ্জ, প্রাণীজ এবং খনিজ থেকেই তো পাওয়া যাচ্ছে আমাদের বিভিন্ন জৈব যৌগ সমূহ। এরা সবগুলোই হচ্ছে জৈব যৌগ। এগুলো একটা মাথায় রাখতে পারো, মনে না থাকলে কোনো সমস্যা নেই। আর যদি মাথার উপর দিয়ে যায় এই টপিকটা, তাহলে মাথা একটু উঁচু করবা, তাহলে তো মাথার মধ্যে দিয়ে যাবে, তাইলেই হয়ে যাবে। এবার আসো জৈব যৌগের পৃথকীকরণ। জৈব যৌগের পৃথকীকরণ, হ্যাঁ, ওকে। মানে কই থেকে? আবারও সেই একই কথা। লেবু হতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, তেঁতুল হতে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়, দুধি হতে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়, গলবিচি হতে গ্যালিক অ্যাসিড, ইক্ষু হতে অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। এগুলো তোমরা 9-10-এও পড়েছো, ইন্টারমিডিয়েটে জাস্ট আরো একবার পড়তে হবে তোমাদের, হ্যাঁ। ওকে, বই বের করবো। আর হচ্ছে অ্যালকাইল মূলক। আর হচ্ছে অ্যালকাইল মূলক। একজন প্রশ্ন করেছো আর কি? আর হচ্ছে অ্যালকাইল মূলক। আমরা নামকরণের উপর অনেক ডিটেইল ক্লাস করব, হ্যাঁ। অ্যালকাইল গ্রুপ বলা হয়। এটা সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1, মানে হচ্ছে অনেকটা এরকম CH3 মিথাইল, C2H5 ইথাইল, হ্যাঁ, এরকম। আর মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপ্টাইল, অক্টাইল, নোনাইল, রোটাইল, এরকম আর কি। ঠিক আছে, ফাইন। তো এগুলো একবার করে দেখে রাখবা এমসিকিউ এর জন্য। আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো এখন। যে জিনিসপত্রগুলো এতক্ষণ ধরে আমরা আলোচনা করতেছিলাম। নিকোলাস লেমেরি, আমি মাত্রই বললাম তোমাদেরকে, নিকোলাস লেমেরি কি কাজ করেছে দেখো। নিকোলাস লেমেরি বলেছে সমস্ত পদার্থকে 3টা ভাগে ভাগ করে: উদ্ভিজ্জ পদার্থ, প্রাণীজ পদার্থ আর খনিজ পদার্থ। তো এই উদ্ভিজ্জ এবং প্রাণীজ পদার্থ থেকে পাওয়া যায় হচ্ছে জৈব যৌগ, আর খনিজ পদার্থ থেকে পাওয়া যায় হচ্ছে অজৈব পদার্থ বা অজৈব যৌগ। নিকোলাস লেমেরি এইটা করেন, আর বার্জেলিয়াস হচ্ছে এইখান থেকে এই যে এই পদার্থ সমূহকে আলাদা করেন। বুঝতে পারছো? তো এখানে একটা ব্যাপার আছে, উদ্ভিজ্জ, প্রাণীজ পদার্থ এবং খনিজ পদার্থ সমূহের মধ্যে ভাগ করেন কে? বিজ্ঞানী নিকোলাস লেমেরি। সে বলে সবকিছুকে সে 3টা জিনিসের মধ্যে ভাগ করে ফেলে। 3টা জিনিসের মধ্যে ভাগ করে ফেলে নিকোলাস লেমেরি। পৃথিবীর সমস্ত পদার্থকে 3টা শ্রেণীতে ভাগ করে ফেলে, হ্যাঁ। পরবর্তীতে আসার পর বিজ্ঞানী বার্জেলিয়াস এটাকে একটা ভিন্ন রূপ দেন। বুঝতে পারছো? ফাইন। আমি এই আর এর মধ্যে একটা ভুল পাইছি। কি ভুল পাইছো? কি ভুল পাইছো বলে ফেলো। কি ভুল পাইছো? বলো তো কি ভুল পাইছো? প্র্যাকটিস করবো, শুধু এইটুকু প্র্যাকটিস করলেই হবে। একজন প্রশ্ন করেছে হচ্ছে একজন প্রশ্ন হচ্ছে গলবিচ কি? আসলে গলবিচি কি? হ্যাঁ, এটা হচ্ছে, তোমরা নাম শুনেছ হরিতকির নাম শুনেছ, ফলের মতো ছোট ছোট অংশ। এখান থেকে মূলত পাওয়া যায় হচ্ছে গ্যালিক অ্যাসিড পাওয়া যায়, হ্যাঁ, গ্যালিক অ্যাসিড পাওয়া যায়। শুধু এতটুকু জানা থাকলেই চলবে। এবার আসো আমাদের মূলত যাইতে হবে কোথায়, কিভাবে বার্জেলিয়াস প্রাণ শক্তির মতবাদ থেকে ভুল প্রমাণ করে ফ্রেডরিক ওহলার জৈব যৌগ প্রস্তুত করে। আমাদের ওই পয়েন্টে যেতে হবে, হ্যাঁ, আমরা ওই পয়েন্টে যাব ধীরে ধীরে। এরপর সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস কি কাজ করে দেখো। বার্জেলিয়াস জৈব যৌগ সমূহকে উদ্ভিদ, প্রাণী, সজীব পদার্থ, অজৈব পদার্থ সমূহ পাওয়া যায় হচ্ছে নির্জীব পদার্থ, মানে নির্জীব পদার্থ সমূহই হচ্ছে অজৈব পদার্থ, সজীব পদার্থ সমূহ থেকে প্রাপ্ত যৌগ সমূহ হচ্ছে জৈব যৌগ। দেখো ব্যাপারটা অনেকটা এরকম, আমাদের বুঝতে হবে এটা।
বার্জেলিয়াস বলেছে সজীব পদার্থ সমূহ থেকে প্রাপ্ত যে যৌগ সমূহ সেগুলো হচ্ছে জৈব যৌগ, নির্জীব পদার্থ বা খনিজ পদার্থ থেকে প্রাপ্ত যে যৌগ সমূহ সেগুলো হচ্ছে অজৈব যৌগ। এবং যৌগ নামকরণ করেন হচ্ছে বার্জেলিয়াস, এবং 1815 সালে প্রাণ শক্তি মতবাদ দেন। হ্যাঁ, প্রাণ শক্তি মতবাদ দেন। প্রাণ শক্তি মতবাদটা আসলে কি এটা তোমাদের জানতে হবে। প্রাণ শক্তি মতবাদ আসলে কি? সে প্রথমত বলল সজীব পদার্থ থেকে। সজীব মানে কি? জীব উদ্ভিদ এবং প্রাণী থেকে প্রাপ্ত যে যৌগগুলো আছে সবগুলো জৈব যৌগ। এটা কিন্তু ভুল, এটা কিন্তু মিথ্যা কথা শেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, ওকে, এটা কিন্তু দেখো, এটা কিন্তু তোমাদেরকে একটা মিথ্যা কথা শেখাচ্ছি। মিথ্যা কথা কি? মিথ্যা কথা হচ্ছে সে বলল যে বিজ্ঞানী নিকোলাস লেমেরি কি কাজ করেছে বলতো? নিকোলাস লেমেরি করেছে সব পদার্থ সমূহকে 3 ভাগে ভাগ করে ফেলে। সব পদার্থ সমূহকে 3 ভাগে ভাগ করে, উদ্ভিজ্জ, প্রাণীজ এবং খনিজ। এবার মাতব্বরি করে বার্জেলিয়াস আইসা বলে সজীব মানে হচ্ছে উদ্ভিজ্জ এবং প্রাণীজ পদার্থ সমূহ থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো জৈব যৌগ, এক পাশে যাও। আর নির্জীব বা খনিজ পদার্থ থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে অজৈব যৌগ। তাহলে জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য করে ফেললো। হ্যাঁ, কিছু হইলো এটা। এবং বলল প্রাণ শক্তির মতবাদ, এইটাকে পরীক্ষাগারে কোনোদিন তৈরি করা যাবে না, এটা রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে তৈরি হয়। অর্থাৎ সে যেটা বলল এটা কাকে নিয়ে বলল? জৈব যৌগকে নিয়ে বলল। জৈব যৌগ এটা পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব না, এটা উদ্ভিদের প্রাণী থেকেই নিয়ে আসতে হবে, সেগুলোই হচ্ছে জৈব যৌগ। তারপরে জৈব যৌগ সমূহকে পরীক্ষাগারে প্রস্তুত করা যায় না, এটা উদ্ভিদ ও প্রাণী দেহের থেকে প্রাপ্ত, উদ্ভিদ এবং প্রাণী দেহ থেকে প্রাপ্ত এক প্রকার রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে তৈরি হয়। তাহলে জৈব যৌগ সমূহকে পরীক্ষাগারে প্রস্তুত করা যায় না, এটা উদ্ভিদ এবং প্রাণী দেহ থেকে প্রাপ্ত এক প্রকার রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে তৈরি হয়। বুঝতে পারছো? এক প্রকার রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে তৈরি হয়। কিছু হইলো এটা? এটা মিথ্যা কথা শেখাইলো, মিথ্যা কথা। বিজ্ঞানী বার্জেলিয়াস প্রাণ শক্তির মতবাদ দেন, মানে তত্ত্ব। হ্যাঁ, ওকে। তো এই হচ্ছে সেই মিথ্যুক, দেখো এই সেই মিথ্যুক। ওকে, তবে ওনার জন্যই কিন্তু আলটিমেটলি আমরা এই জৈব যৌগ সম্পর্কে এত ডিটেইল আসলে জানার সুযোগ পেয়েছি। উনি ভুল না বললে আমরা কিন্তু সঠিকটা জানতে পারতাম না, তাই না? যেমন বিজ্ঞানী ডাল্টন ভুল বলেছিল, তাই আমরা পরবর্তীতে রাদারফোর্ডের পরমাণু মডেল পাই। রাদারফোর্ড ভুল বলেছিল, তাই বোর পরমাণু মডেল পাই। এর পরবর্তীতেই তো আমরা অরবিটাল সম্পর্কে আমরা ধারণা পাই, তাই না? আরে তত্ত্ব এমনি জাস্ট লিখা, বার্জেলিয়াসের তত্ত্ব। হ্যাঁ, তত্ত্ব স্পেশাল কিছু না, এটা মনে রাখার কোনো দরকার নাই। মুছে দিলাম। হ্যাঁ, এটা মুছে দিলাম। তত্ত্ব ভাবছে মনে হয় কেমিস্ট্রি কোন একটা তত্ত্ব। হ্যাঁ, কেমিস্ট্রি কিচ্ছু না, এটা হচ্ছে বলদ তত্ত্ব। ওকে, বুঝতে পারছো? ওকে, প্রাণ শক্তি কি? প্রাণ শক্তি রহস্যময় শক্তি। হ্যাঁ, রহস্যময় শক্তি। প্রাণ কই থেকে আসে? যে সজীব পদার্থ থেকে আসে, উদ্ভিদের প্রাণী পদার্থ। এক প্রকার প্রাণ আছে, সে প্রাণ থেকে অটোমেটিক্যালি তোমার হচ্ছে বায়ু, আলো, এগুলোকে কাজে লাগে, অটোমেটিক্যালি একটা পদার্থ তৈরি হয়ে যায়, সেটাকে আমরা জৈব যৌগ বলি। মানে সে মোটামুটি ভাবে একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছিল। হ্যাঁ, ওকে, শেখ হাসিনার মতো লাগে। এবার আসল ঘটনার দিকে যাই। এবার আমরা যাই আসল ঘটনার দিকে। ঠিক আছে, আসল ঘটনার দিকে। তো এই যে ল্যাবরেটরির প্রথম জৈব যৌগ, মানে এই যে ফ্রেডরিক কোহলার, এ হচ্ছে বার্জেলিয়াসের মতবাদকে ভুল প্রমাণ করেন। এ বলেছিল বার্জেলিয়াসের মতবাদ ভুল। বার্জেলিয়াসের যে মতবাদ ছিল, সে বার্জেলিয়াসের মতবাদকে ভুল প্রমাণ করে। আমরা চিত্রের মাধ্যমে, যদি পরীক্ষায় কখনো বলে চিত্রের মাধ্যমে প্রমাণ করো, তখন কিন্তু তোমাদের বার্জেলিয়াসের চিত্র আঁকতে হবে, ফ্রেডরিক কোহলারের চিত্র আঁকতে হবে, চিত্রের মাধ্যমে প্রমাণ করো। আচ্ছা, তো প্রথমে কি কাজ করতে যায় বার্জেলিয়াস যখন পরীক্ষাগারে কাজ করছিল? ফ্রেডরিক কোহলার, হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইডকে সে উত্তপ্ত করে দেখা যায় সে লেড সায়ানাইড এবং লেড ক্লোরাইড পায়। তো কিছুক্ষণ পরে তার নিজেরই প্রয়োজন ছিল
অ্যামোনিয়াম সায়ানাইডকে তাকে আরো তাপ দিতে হবে, অ্যামোনিয়াম সায়ানাইডকে তাকে আরো তাপ দিতে হবে। সো তাপ দেওয়ার পরে যেটা হলো, পরীক্ষাগারে সর্বপ্রথম আবিষ্কৃত জৈব যৌগ ইউরিয়া আবিষ্কার করে ফেললো। এটাই হচ্ছে পরীক্ষাগারে আবিষ্কৃত, এটা পরীক্ষাগারে আবিষ্কৃত সর্বপ্রথম জৈব যৌগ, পরীক্ষাগারে আবিষ্কৃত সর্বপ্রথম জৈব যৌগ ইউরিয়া। ইউরিয়া পরীক্ষাগারে আবিষ্কৃত সর্বপ্রথম জৈব যৌগ। NH2 CO1 NH2, এইটা হচ্ছে ইউরিয়ার স্ট্রাকচার। হ্যাঁ, আর তোমরা যদি হাতে হাতে দেখতে চাও তাহলে এইটা বুঝতে পারছো, যে ওটা হচ্ছে এই দেখো CO, হাইড্রোজেন, ক্লোরিন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন। হ্যাঁ, বলতে এটা হচ্ছে একটা ধারণকৃত আর কি। NH2 বন্ড CO, এটা হচ্ছে ক্লোরিন না, এটা হচ্ছে হবে অক্সিজেন। হ্যাঁ, এটা হচ্ছে অক্সিজেন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অক্সিজেন। ওকে, যাও, এটা নেসেসারি না, তোমরা সংকেতটা হয়তো বুঝতে পারছো। তো এই যে দেখো, ল্যাবরেটরির প্রথম জৈব যৌগ কে আবিষ্কার করে? বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার বা ফ্রেডরিক ওহলার। হ্যাঁ, ওকে, ফ্রেডরিক ওহলার বা ফ্রেডরিক ভোলার উনি কি কাজ করেন বলতো? উনি যে কাজটা করেন, সর্বপ্রথম পরীক্ষাগারে জৈব যৌগ আবিষ্কার করেন। বার্জিলিয়াস কি বলছিল? বার্জিলিয়াস বলেছিল যে তুমি পরীক্ষাগারে জৈব যৌগ প্রস্তুত করতে পারবা না, জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করা যায় না। জৈব যৌগ উদ্ভিদ ও প্রাণীদেহ থেকে প্রাপ্ত এক প্রকার রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে তৈরি হয়, এটাকে পরীক্ষাগারে কখনোই প্রস্তুত করা যায় না। পরবর্তীতে বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার যে কাজটা করলো, ফ্রেডরিক ওহলার করলো যে ঠিক আছে, আমি 1828 সালে পরীক্ষাগারে সে জৈব যৌগ প্রস্তুত করে দেখান, সে পরীক্ষাগারে জৈব যৌগ প্রস্তুত করে দেখান। বুঝতে পারছো? তাহলে পরীক্ষাগারে আবিষ্কৃত সর্বপ্রথম জৈব যৌগ কোনটা ছিল? ইউরিয়া। কিভাবে তৈরি হয়? এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে সে অ্যামোনিয়াম সায়ানাইড পেয়ে যায়, NH4CNO। লেড ক্লোরাইড এবং অ্যামোনিয়াম সায়ানাইড পেয়ে যায়। এই অ্যামোনিয়াম সায়ানাইডকে পরবর্তীতে আবার উত্তপ্ত করলে সে ইউরিয়া পেয়ে যায়। তাহলে পরীক্ষাগারে আবিষ্কৃত সর্বপ্রথম জৈব যৌগের নাম কি? ইউরিয়া। এই জন্য ফ্রেডরিক ওহলারকে জৈব রসায়নের জনক বলা হয়। হ্যাঁ, তাকে বলা হয় জৈব রসায়নের জনক। তাকে বলা হয় জৈব রসায়নের জনক। হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে ছকের মধ্যে, চার্টের মধ্যে দেখে আসলাম না, জৈব রসায়নের জনক। যেমন রসায়নের জনক হচ্ছে ল্যাভোইশিয়ে, তাই না? রসায়নের জনক হচ্ছে ল্যাভোইশিয়ে। আধুনিক রসায়নের জনক হচ্ছে জন ডাল্টন। আর জৈব রসায়নের জনক হচ্ছে বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার। আর আরেকটা জিনিস ছিল, স্টেরিও রসায়নের জনক হচ্ছে জেইস কোব। হ্যাঁ, ওকে, ফাইন। সো ওই চার্টটা তোমাদেরকে দেখিয়েছি, সো ওটা মনে রাখলেই চলবে। তো এই হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ল্যাবরেটরির প্রথম জৈব যৌগ। সো হোপফুলি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। হ্যাঁ, একটা ভুল আজীবনের কান্না। রানিম লিখেছে উনি মেইন যে কাজটা করেন তা হলো জৈব যৌগ আবিষ্কার করে আমাদের জন্য অনেক বড় একটা প্যারা তৈরি করছে। হ্যাঁ, এটা সত্য কথা, এটা সত্য কথা, প্যারা তৈরি করছে না? এটা ভালো প্যারা তৈরি করছে। ওকে, তো চলো আমরা মোটামুটি তো বুঝে ফেললাম, তাই না? এই হচ্ছে জৈব যৌগ আবিষ্কারের হিস্ট্রি ছিল, কোন কোন বিজ্ঞানী কাজ করেছে, কিভাবে কাজ করেছে। হোপফুলি তোমরা ব্যাপারটা আসলে বুঝতে পারছো, তাই না? তো বার্জিলিয়াস, বিজ্ঞানী ফ্রেডরিক ওহলারের আলোচনাটা বেশি হবার পেছনে কারণ নিকোলাস লেমেরি, এরা হচ্ছে জৈব যৌগ আবিষ্কারের জন্য আসলে একটা বড় ভূমিকা পালন করেছে। নিকোলাস লেমেরি কি কাজ করেছে? সমস্ত পদার্থ সমূহকে 3টা শ্রেণীতে ভাগ করে, উদ্ভিজ্জ, প্রাণীজ এবং খনিজ। বার্জিলিয়াস কি বলে? যে উদ্ভিজ আর প্রাণীজ থেকে পাওয়া যৌগসমূহ সজীব, যেহেতু তার মানে এরা জৈব যৌগ। আর খনিজ বা নির্জীব থেকে পাওয়া এগুলো হচ্ছে অজৈব যৌগ। বার্জিলিয়াস বলে উদ্ভিজ প্রাণী দেহ থেকে প্রাপ্ত রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে জৈব যৌগ আবিষ্কৃত হয়, এটাকে ল্যাবরেটরিতে তৈরি করা যায় না। পরবর্তীতে বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করে ফেলেন। এই হচ্ছে সংক্ষেপে আমি একটু সামারি করে দিলাম, আর ডিটেইলে তো তোমাদের এতক্ষণ ধরে পড়াইলাম। তার মানে ডেফিনেশনও বুঝে ফেললাম, ইতিহাসও বুঝে ফেললাম, কিভাবে পরীক্ষাগারে জৈব যৌগ আবিষ্কার হয় সেটা তোমাদেরকে বুঝে ফেললাম। এবার চলো
কিছুক্ষণ আগে একটা টপিক রেখে দিয়েছিলাম, জৈব যৌগের সংখ্যা এত বেশি হওয়ার পেছনে কারণ কি? জৈব যৌগের সংখ্যা এত বেশি হওয়ার পেছনে কারণ কি? জৈব যৌগ 80 লক্ষের অধিক, প্রায় 90 লক্ষ, 80 লক্ষের অধিক প্রায় 90 লক্ষ, যেটাকে আমরা বলছি 9 মিলিয়ন, 9 মিলিয়ন, আর 1 লক্ষের কাছাকাছি বা 1 মিলিয়ন। এটার পেছনে কারণ কি? জৈব যৌগের সংখ্যা এত বেশি হবার পেছনে কারণ কি? জৈব যৌগের সংখ্যা এত বেশি হবার পেছনে কারণ হচ্ছে বেশ কয়েকটা। জৈব যৌগের সংখ্যা এত বেশি হবার পেছনে কারণ বেশ কয়েকটা। এক হচ্ছে ক্যাটিনেশন, কার্বনের ক্যাটিনেশন, আমরা প্রত্যেকটাই পড়বো একটা একটা করে। কার্বনের ক্যাটিনেশন, বন্ধন প্রকৃতি, মানে হচ্ছে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন তৈরি করতে পারে। তারপর হচ্ছে সংকরায়ন, সংকরায়ন তোমরা পড়েছো না? হাইব্রিডাইজেশন মানে হচ্ছে সংকরায়ন। তোমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে এটা পড়েছো। হ্যাঁ, মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে এটা পড়েছো। ফাইন। আরো কিছু আছে, আইসোমারিজম বা সমানুকরণ, আর আরেকটা হচ্ছে পলিমারকরণ। পলিমারকরণ মানে হচ্ছে একটা মনোমার থেকে অনেকগুলো পলিমার তৈরি হয়ে যায়, মানে অনেকগুলো মনোমার একত্রিত হয়, অনেকগুলো মনোমার একত্রিত হয়, পলিমার তৈরি করে ফেলে। মনো মানে এক, পলি মানে হচ্ছে অনেক। তো এই জিনিসপত্রগুলোর জন্য জৈব যৌগের সংখ্যা হচ্ছে এত বেশি। মূলত এই যে এইটার ব্যাখ্যা অ্যাকচুয়ালি, জৈব যৌগের সংখ্যা এত বেশি হওয়ার পেছনে কারণ কি? ক্যাটিনেশন ধর্ম আমরা প্রত্যেকটা এক্সপ্লেইন করব। একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের, একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের যুক্ত হওয়া বড় শিকল তৈরি করার যে ধর্ম, সেটাকে আমরা বলছি ক্যাটিনেশন। বন্ধন প্রকৃতি, কার্বন কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন তৈরি করে, যেটা অন্য কোনো মৌলের ক্ষেত্রে সম্ভব না। সংকরণ sp sp2 sp3 sp sp2, দেখো 1 লক্ষ না, এটা হচ্ছে প্রায় কিছু কিছু রাইটারের বইতে এটা 10 লক্ষের কাছাকাছিও এসেছে। হ্যাঁ, 10 লক্ষের কাছাকাছিও এসেছে। এই জন্য এটাকে প্রায় 1 মিলিয়ন ধরা হয়। হ্যাঁ, প্রায় 1 কোটি যৌগ, তার মধ্যে এই রেশিওটা মেনটেন করা হয়। বুঝতে পারছো? ওকে, 10 লক্ষ হবে। হ্যাঁ, এটা প্রায় 1 লক্ষ কিংবা 1 থেকে 10 লক্ষ এরকমও এসেছে। হ্যাঁ, 1 থেকে 10 লক্ষ। এবার আসো আমরা এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করি। চলো, কার্বনের রূপভেদ, যেহেতু কার্বনই এক্স ফ্যাক্টর, কার্বনের রূপভেদ আছে। হ্যাঁ, কার্বনের রূপভেদ দেখো, গ্রাফাইট এবং হিরো বা ডায়মন্ড, কার্বনের রূপভেদ হচ্ছে 2টা। কার্বনের কয়টা রূপভেদ আছে? 2টা। হ্যাঁ, ওকে, হিরক এবং গ্রাফাইট, কার্বনের রূপভেদ হচ্ছে 2টা, একটা হচ্ছে হিরক আর একটা হচ্ছে গ্রাফাইট, হিরক বা ডায়মন্ড। বিশেষ রূপভেদ হচ্ছে 30 থেকে 70 কার্বন যুক্ত যৌগ, যেটাকে আমরা বলি হচ্ছে ফুটবলের মতো, যেটা নাম হচ্ছে ফুলারিন। এটা হচ্ছে কার্বনের একটা বিশেষ রূপ। মোরলেস কার্বন 60 কার্বন একত্রে সংযুক্ত হয়। হ্যাঁ, 60টা কার্বন একত্রে সংযুক্ত হয়, 60টা কার্বন যুক্ত হয়ে বুকমেস্টার ফুলারিন বা ফুলারিন তৈরি করে ফেলে। এই যে ফুলরিন বা ফুলারিন, হ্যাঁ, ফুলারিনের বেশ কয়েকটা পার্ট আছে, 32টা, 50টা, 60টা এবং 70টা হইতে পারে। বুকমেস্টার ফুলারিন, এই যে বাকি বল বা ফুলারিন বলা হয়, ফুটবলের মতো। এটা চিত্র তোমাদেরকে দেখাবো। তো কার্বনের রূপভেদ হচ্ছে 2টা, একটা হচ্ছে হিরক এবং আরেকটা হচ্ছে গ্রাফাইট। তবে একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে ফুলারিন বা ফুলরিন। হ্যাঁ, ওকে, চতুর্যোজ্যতা একটা পয়েন্ট। হ্যাঁ, চতুর্যোজ্যতা আরেকটা পয়েন্ট হতে পারে। এগুলো তো কারণই, আরেকটা পয়েন্ট হইতে পারে চতুর্যোজ্যতা। চতুর্যোজ্যতা আরেকটা পয়েন্ট, মানে এইগুলোর কারণে কিন্তু অ্যাকচুয়ালি জৈব যৌগের সংখ্যা তো বেশি হয়। তো এবার আসো জৈব যৌগ গঠনে কার্বন মৌলের বিশিষ্টতা। হ্যাঁ, এগুলো একটা একটা করে চলো তোমাদেরকে একটু অল্প অল্প করে বোঝাই। ক্যাটিনেশন বলতে বোঝাই কি? ক্যাটিনেশন বলতে বোঝাই হচ্ছে, হ্যাঁ, বড় শিকল তৈরি করা, বড় শিকল তৈরি করার যে ধর্ম, বড় শিকল তৈরির যে ধর্ম, বড় শিকল তৈরির ধর্মকে ক্যাটিনেশন বলে। হ্যাঁ, ক্যাটিনেশন বলে, বড় শিকল তৈরির ধর্মকে ক্যাটিনেশন বলে।
অনেকটা এরকম, এই যে কার্বনের সাথে আরেকটা কার্বন আরেকটা কার্বন আরেকটা কার্বন সংযুক্ত হচ্ছে, এই ধর্মকে আমরা আসলে বলি ক্যাটিনেশন ধর্ম। হ্যাঁ, আমরা অনেক বড় বড় যৌগ দেখব, অনেক বড় বড় যৌগ দেখব। সমানতা বলতে বোঝায় আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন। সমানতার কনসেপ্টটা কি? আমরা সমানতার উপর আলাদা 3-4টা ক্লাস করব। আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন। গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন। এক্সাম্পল তোমরা যদি বলো তাহলে এক্সাম্পল অনেকটা এরকম, C2H6O, ধরো এটা একটা আণবিক সংকেত কিন্তু এটা দিয়ে দুইটা ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত সম্ভব। CH3 CH2OH, আবার CH3 বন্ড O বন্ড CH3। হ্যাঁ, তোমরা বলতে পারো যে ভাই এগুলো তো এখনো জানি না, এগুলো শেখাবো সামনে। হ্যাঁ, এগুলো শেখাবো সামনে তোমাদেরকে। একটা আণবিক সংকেত দিয়ে দুইটা ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত সম্ভব, যেটা অন্য কোথাও সম্ভব না। মানে একটা সংকেত দিয়ে অনেকগুলো সংকেত বের করে ফেলা সম্ভব। আবার NH4CNO এবং ইউরিয়া দুইটাই কিন্তু একজন আরেকজনের সমানু, কারণ দুইটাই কিন্তু একটা নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন, একটা কার্বন, এইভাবে। হ্যাঁ, এইভাবে মানে এদের সংখ্যাও কিন্তু সেম। দেখো NH4CNO, আবার NH2 বন্ড CO বন্ড NH2। দেখো তো দুইটা যৌগের আণবিক সংকেত কি সেম না? দুইটা যৌগের কি আণবিক সংকেত সেম না? দেখো তো, নাইট্রোজেন দুইটা, নাইট্রোজেন দুইটা, হাইড্রোজেন চারটা, হাইড্রোজেন চারটা, কার্বন একটা, কার্বন একটা, অক্সিজেন একটা, অক্সিজেন একটা। এটাকে বলা হয় আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত গঠন ভিন্ন ভিন্ন। তাদেরকে আমরা বলি হচ্ছে সমানতা। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে সমানতা। সমানতা। হ্যাঁ, ওকে। এরপর পলিমারকরণ। পলিমারকরণ মানে হচ্ছে একটা মনোমার, মানে একটা ছোট যৌগ থেকে অনেক বড় যৌগ তৈরি হয়ে যাওয়া, যেটাকে আমরা বলতে পারি মনোমার থেকে পলিমার। যেমন দেখো ইথিন থেকে পলিথিন, তোমরা হয়তো এক্সাম্পল দেখেছো। ইথিন থেকে পলিথিন, ইথিনের সংকেত কি? CH2 ডাবল বন্ড CH2। অক্সিজেনের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, হ্যাঁ, এটা পলিমারে পরিণত হয়। এই যে এইটা হচ্ছে ইথিন থেকে পলিথিন তৈরি হয়, ইথিন থেকে পলিথিন তৈরি হয়ে যায়। হ্যাঁ, মানে এখানে তো একটা, তাই না? এবং এখানে একটা এন থাকে, এই এন এর ভ্যালু কত হয়? 600 থেকে প্রায় 1000টা এরকম একটা শিকল তৈরি হয়ে যায়, এইরকম কার্বন, এরকম শিকল। এখানে এন মানে হচ্ছে এই শিকলটা এন সংখ্যকতম, এন এর ভ্যালু কত? 600 থেকে 1000 হয়, 600 থেকে 1000 হয়। বুঝতে পারছো? 600 থেকে 1000 হয়। ওকে, ফার্স্ট ইউরিয়া অর্গানিক না? হ্যাঁ, 10টা থেকে ডিডিফায়ার ক্লাস, কোনো সমস্যা নেই, ফাইন। ঠিক আছে, হোপফুলি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, এবার আরো কয়েকটা জিনিস আছে দেখো। প্রাচুর্যতা, ক্যাটিনেশন। ক্যাটিনেশনের ডেফিনেশন দেখো এখানে দেওয়াই আছে। কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে দীর্ঘ শিকল তৈরি করে। দীর্ঘ যে শিকল তৈরি করে ফেলে, এই শিকল তৈরি করার ধর্মকে বলা হয়, শিকল বা বলয় গঠন করার ধর্মকে বলা হয় ক্যাটিনেশন। বুঝতে পারছো? ক্যাটিনেশন অলরেডি আমরা কিন্তু দেখেছি ক্যাটিনেশন। হ্যাঁ, ক্যাটিনেশন। এই যে দেখো, একটার সাথে আরেকটা সংযুক্ত, একটার সাথে আরেকটা সংযুক্ত, একটার সাথে আরেকটা সংযুক্ত। ভিজুয়ালাইজ করলে জিনিসটা দেখতে কিন্তু এরকম হবে। ভিজুয়ালাইজ যদি করো তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে, তাই না? এবার আসলে আমরা ফুলারিন সম্পর্কে একটু জানবো। কার্বনের একটি অ্যালোট্রপ, হ্যাঁ, বা যার প্রত্যেকটা অণু দ্বৈত বন্ধন দ্বারা সংযুক্ত কার্বন পরমাণু দিয়ে গঠিত। ফুলারিন অণু ফাঁকা গোলক, উপবৃত্তাকার, টিউব বা বিভিন্ন আকার আকৃতির হতে পারে। এই যে কার্বন 60, কার্বন 70 তোমাদের কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, তাই না? এটা ফুটবলের মতো, ফুটবলের মতো। দেখো, এটা একটা ফুটবলের মতো। এটা হচ্ছে কার্বনের একটা বিশেষ রূপভেদ। 60 কার্বন একত্রিত হয়ে কিংবা 70 কার্বন একত্রিত হয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে ফেলে, যাকে আমরা ফুলারিন বলি। এটা কার্বনের একটা স্পেশাল বহুরূপতা। যেমন কার্বন হীরকও হইতে পারে, গ্রাফাইট হইতে পারে, এটাকে বহুরূপতা বলা হয়। মানে একটা কার্বনের অনেকগুলো রূপভেদ থাকতে পারে, শুধু কার্বনের না। যেমন সালফারের,
সালফারের রূপভেদ আছে। হ্যাঁ, তোমরা পরবর্তীতে দেখবা এই রূপভেদ সম্পর্কে আরো বেশি জানতে পারবা। হ্যাঁ, রূপভেদ আছে, রূপভেদ। তড়িৎ ঋণাত্মকতার কারণ, হ্যাঁ। ওকে, তো এটা একটা সামারি করি আমরা। বাকি বল বলা হয় এটাকে, BuCKY বাকি বল বা বুকমিনস্টার ফুলারিন, আবিষ্কারকের নাম অনুযায়ী। এখানে কার্বন কয়টা থাকে? কার্বন 60 কার্বন থাকে। আকৃতি হচ্ছে ফুটবল বা গম্বুজ আকৃতি। সংকরায়ন হয় হচ্ছে sp2। আণবিক ভর হচ্ছে 720। আণবিক ভর 720 কিভাবে? একটা কার্বনের ভর হচ্ছে 12, আর যেহেতু 60 কার্বন থাকে, বেজ হচ্ছে 60 কার্বন, তাই আণবিক ভর হচ্ছে 720। আণবিক ভর হচ্ছে 720, এটা একটু মনে রাখবা। এটা এমসিকিউ এর জন্য বেশ ইম্পর্টেন্ট। আগের জিনিসপত্রগুলোতে জাস্ট তোমাদের বেসিক জিনিস দেখাইলাম, এটা এমসিকিউ এর জন্য বেশ খানিকটা ইম্পর্টেন্ট। কার্বনের ক্যাটিনেশন সফলতার মূল কারণ। দেখো, কার্বনের ক্যাটিনেশন ধর্ম তোমরা তো বুঝতেই পারছো, একটা একটার সাথে যুক্ত হয়ে বড় শিকল তৈরি করে ফেলে। তো ক্যাটিনেশনের পেছনে বেশ কিছু কারণ কাজ করে। কার্বন কার্বন বন্ধন শক্তির উচ্চ মান, কার্বন কার্বন বন্ধন শক্তির উচ্চ মান। কার্বন কার্বন বন্ধন শক্তির ভ্যালু হচ্ছে 347 কিলোজুল পার মোল। হ্যাঁ, পার মোল। ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, হ্যাঁ মানে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ, এগুলো। হ্যাঁ, এভারেজ ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা 2.5 এবং ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ 0.077 ন্যানোমিটার। কার্বন কার্বন বন্ধন শক্তি এত বেশি হওয়ার কারণে দেখো কি হয়, এই বন্ধনটা কিন্তু ভেঙে যায় না। দেখো, এটা হচ্ছে একটা সিগমা বন্ধন। হ্যাঁ, একক বন্ধন হচ্ছে একটা সিগমা বন্ধন। এই বন্ধনটা কিন্তু সহজে ভেঙে যায় না। হ্যাঁ, এই বন্ধনটা কিন্তু সহজে ভেঙে যায় না। সো এই কারণে কি হয় যে ক্যাটিনেশন ধর্মের কারণে, এই ধর্মের কারণে কিন্তু আমাদের জৈব যৌগের সংখ্যা এত বেশি হয় এবং কার্বন এত বেশি সংখ্যক যৌগের সাথে যুক্ত থাকতে পারে, বা এত বেশি সংখ্যক যৌগ কার্বন তৈরি করতে পারে। ঠিক আছে, এটার পেছনে বেশ কিছু কারণ কাজ করে। যেমন দেখো, এভারেজ ইলেকট্রন আসক্তি 2.5, তড়িৎ ঋণাত্মকতা, তারপর হচ্ছে ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ, তারপরে যে শক্তিশালী সিগমা বন্ধন, অনেকগুলো কারণে কার্বনের ক্যাটিনেশন ধর্মটা সাকসেসফুলি রান করে। এবার চলো আমরা সামারিটা একটু দেখে ফেলি। উচ্চ ক্যাটিনেশন ছাড়াও আরো বিভিন্ন কারণে জৈব যৌগের সংখ্যা উচ্চ হয়। এই যে বন্ধন প্রকৃতি, সমানতা, সংকরণ অলরেডি তোমাদেরকে বোঝাইলাম। হ্যাঁ, মনে রাখতে পারো। পলিমারকরণ অলরেডি তোমাদেরকে দেখিয়েছি, ইথিন থেকে পলিথিন তৈরি করে ফেলা। এই যে টেম্পারেচার থাকে 200 ডিগ্রি সেলসিয়াস, এন এর ভ্যালু থাকে 600 থেকে 1000, বললাম। প্রেসার থাকে 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ার। বিক্রিয়াটা, হ্যাঁ, পলিমারকরণ বিক্রিয়া, যেটা এই চ্যাপ্টারের লাস্টের দিকেও তোমাদেরকে আবার পড়ানো হবে। এই চ্যাপ্টারের লাস্টের দিকেও দেখবা তোমাদের পলিমারকরণ পড়ানো হবে। ঠিক আছে, সো এই তো জৈব যৌগের সংখ্যা এত বেশি হওয়ার পেছনে কারণ মোরলেস এটা হচ্ছে 5টা কারণ। এখানে আমরা একটা শর্টকাট টেকনিক রেখেছি। হ্যাঁ, পলি ইজ মাই ক্যাট হু অ্যাক্ট লাইক এ বস। হ্যাঁ, পলি ইজ মাই ক্যাট হু অ্যাক্ট লাইক এ বস। ওই পলি নামক একটা ক্যাট বসের মতো অ্যাক্ট করে। বস মানে হচ্ছে বিতে বন্ধন, এসতে সংকরণ, এসতে সমানুকরণ, ক্যাট মানে হচ্ছে ক্যাটিনেশন, আর পলি মানে হচ্ছে পলিমারকরণ। আরো আছে তো, চতুর্যোজ্যতা আছে। হ্যাঁ, তারপর তড়িৎ ঋণাত্মকতা আছে, কিন্তু মোরলেস এইটা হচ্ছে বেসিক। পলি ইজ মাই ক্যাট। আর একটা জিনিস পড়াবো, তারপরেই শেষ। 2টা ক্লাস ইতিহাস নিয়ে হওয়ার কথা। ইতিহাস না, পরের ক্লাসটা হবে হচ্ছে তোমার সমগোত্র শ্রেণী, কার্যকরীমূলক, জৈব যৌগের শ্রেণী বিভাগ, এগুলো নিয়ে। বুঝতে পারছো? ফাইন। এবার আসো, সেটা হচ্ছে জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে পার্থক্য। জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে পার্থক্য, এটাই তো এতক্ষণ ধরে তোমরা আসলে বুঝতে পারছিলে না, তাই না? জৈব যৌগে এত কিছু, তাহলে অজৈব যৌগের সাথে আসলে পার্থক্যটা কোথায়? সো এটা তোমরা একদম টিএম টানা মুখস্থ করবা। এটা এতক্ষণ ধরে যা যা পড়লা সব এখানে আছে, যে 80 লক্ষের উপরে, প্রায় 1 লক্ষ, 80 লক্ষের উপরে বা প্রায় 1 লক্ষ, 1 থেকে 10 লক্ষ। হ্যাঁ, তো এই যে জৈব যৌগ আর জৈব যৌগ ছাড়া বাকি যে জিনিসপত্রগুলো সব নো, এগুলো হচ্ছে অজৈব যৌগের বৈশিষ্ট্য। সো পার্থক্যটা হচ্ছে তোমাদের বাসায় মুখস্থ করবা এটা। নেক্সট ক্লাস কি ম্যাথ করবেন নাকি থিওরি? আরে জৈব যৌগে ম্যাথ কোথা থেকে পাইলা? ম্যাথ আছে হচ্ছে তোমার আলোক সমানুতাতে আছে। সো এই হচ্ছে হোপফুলি, হ্যাঁ, এই হচ্ছে হোপফুলি আমাদের জৈব যৌগের ইতিহাসের পেছনে কিছু বেসিক জিনিসপত্র। আমরা প্রথমে যে জিনিসপত্রগুলো দেখিয়েছিলাম, চলো সেগুলো আমরা শেষ করতে পারলাম কিনা। হ্যাঁ, সবই দেখো সংজ্ঞা আমি শেষ করতে পেরেছি। ব্যতিক্রম, ইতিহাস, পাতিহাস, সংখ্যা এত বেশি কেন, ফুলারিন,
জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য। সো খুবই কালারফুল স্লাইডের মাধ্যমে তোমাদের বইয়ের কঠিন কঠিন টপিকগুলো একটু সহজ করে দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, শুধু স্লাইডটা রিভাইজ করলেই হবে, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। যেগুলো লিখেছো ফাইন, কিন্তু স্লাইডের বাইরে আর কিচ্ছু লাগবে না। পরবর্তীতে যখন এই টপিকটা রিভাইজ করবা শুধু স্লাইডটা দেখলেই হয়ে যাবে, ঠিক আছে? শুধু স্লাইডটা একবার চোখ বুলাইলেই হয়ে যাবে, এগুলো শুধু মাথায় রাখলেই হবে। হ্যাঁ, পরবর্তী লেকচারে এমন ভাবে নিব শুধু স্লাইড দেখলেই হবে, কারণ এগুলো বইতে অনেক ইলাবোরেটলি অনেক ইজি বিজি এটা সেটা করে দেওয়া। আমাদের কাজ হচ্ছে তোমাকে পড়াটা সহজ করে দেওয়া, তাই না? সহজ করে দেওয়া। সো সেই কাজটাই করেছি। স্লাইড তৈরি করতে ভালো সময় লেগেছে, বাট এটা রিভাইজ করলেই হয়ে যাবে। কার্বন সংখ্যা বেশি হওয়ার কারণটাই পলিমারকরণটা আরেকবার। পলিমারকরণ মানে কি জানো? পলি শব্দের অর্থ হচ্ছে অনেক, একটা শিকল আর একটা শিকল, এটা অনেকটা ক্যাটিনেশনের মতো, একটার সাথে আরেকটা সংযুক্ত হয়, সংযুক্তে বড় শিকল তৈরি করে ফেলে। 1000টা ইথিন একত্রিত হয়ে পলিথিন তৈরি করে ফেলে। উচ্চ তাপমাত্রা উচ্চ চাপে প্রভাবকের উপস্থিতিতে মনোমার থেকে পলিমার তৈরি করার যে বিক্রিয়া সেটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। বুঝতে পেরেছো? আল্লাহ হাফেজ, নাইস ক্লাস। স্লাইডগুলো সেই হয়েছে, বেস্ট ক্লাস ফর এভার। সামির, বই পড়ার দরকার নাই, গুড। যাক, বুঝতে পেরেছো না? রাইট। আমার কমন পড়েন না, আবু আল ফাহাদ, জোস ক্লাস। আকিফ, থ্যাংক ইউ। বাসায় একটু স্টাডি করো, দেখবা যোগাযোগ অনেক সহজ হয়ে যাবে। বাসায় একটু স্টাডি করো, অনেক সহজ হয়ে যাবে এগুলা। যাও ডিডিটি ভাইয়ের ক্লাস করো। আচ্ছা ভাইয়া, ফাইন। ক্লাস কেমন লেগেছে জানাও। এই ক্লাসগুলো তো আসলে ইনফরমেটিভ ক্লাস, অনেক কিছু বোঝানো কঠিন। আর যারা যারা হাই বেঞ্চে কান ধরে দাঁড়াইছিল তারা এখন নেমে পড়ো। জোস ক্লাস, মধু মধু রসমালাই রসমালাই না? এত ছোট ক্লাস, অনেক প্রিপারেশন নিয়ে আইছিলাম। ক্লাসগুলো এরকমই হবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা। নোট কি করব সব? নো, এটা করলেই হবে। ওকে ভাই, ভেরি নাইস ক্লাস। সো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। অর্গানিক প্রো ম্যাক্স এর সাথেই থেকো অর্গানিকে প্রো হবার জন্য, ঠিক আছে? অর্গানিকে প্রো হবার জন্য। আল্লাহ হাফেজ।